বলের ঘাত ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে একটা উদাহরণ দিলে তুমি খুব সহজে বুঝে যাবা। সেটা হচ্ছে আমরা যখন ক্রিকেট ব্যাট দিয়ে একটা বলকে আঘাত করি, তখন ব্যাট এবং বলের মাঝখানের যে সময়কাল, মানে তুমি যে আঘাত করছো, যে সময় ধরে ব্যাটটা বলকে আঘাত করে সেই সময়ের মান প্রায় শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ সময়ের মানটা খুব কম হয়। ওই কম সময়ে তুমি ওই বলের উপর ব্যাট দিয়ে প্রচুর পরিমাণ বল দ্বারা তা কি করো, আঘাত করো। তো এই জন্য বলা হয় যে খুব কম সময়ে তুমি যদি অনেক বেশি মানের বল প্রয়োগ করো, তখন ওই ঘটনাটার নাম কি দেওয়া হয়েছে? বলের ঘাত। আমি আবার বলতেছি, সময়ের মান হবে কম কিন্তু বলের মান হবে অনেক বেশি। খুব কম সময়ে অনেক বেশি মানের বল প্রয়োগ করা হলে যেই ঘটনাটা বা যে ক্রিয়াটা, সেটাকে আমরা কি বলবো? বলের ঘাত বলবো। বলের ঘাত প্রকাশ করা হয় জে দ্বারা, এবং জে সমান আমরা লিখি এফ ইন্টু টি। এফ মানে হচ্ছে বল, আর টি মানে হচ্ছে সেই সময়কাল যে সময়কাল ধরে এই বলটা ক্রিয়া করবে। তাহলে এই বলটা হবে অনেক বেশি মান, উচ্চ মানের বল বলবো আমরা। আর সময় যেটা, সেটা হবে স্বল্প মানের। এরকম আরো উদাহরণ যদি তুমি দাও, যেমন আরো একটা উদাহরণের কথা যদি আমরা বলি, এই যে আমরা শীতকালে যে ব্যাডমিন্টন খেলি, সেখানে ফেদারটাকে আমরা যে ব্যাট দিয়ে আঘাত করি, তখন কিন্তু আমরা অনেক বেশি ফোর্স দেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে তাদের সময়কালটা কিন্তু কি থাকে, কম থাকে। অনেক কম সময়ের ভিতরে তুমি তাকে খুব বেশি জোরে আঘাত করো। তাহলে এই যে ঘটনাগুলো, যে ঘটনায় বলের মান থাকবে বেশি কিন্তু সময়ের মান থাকবে কম, এই ধরনের ঘটনাগুলো কার সাথে রিলেটেড হবে? বলের ঘাতের সাথে। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ জিজ্ঞেস করি, যদিও উদাহরণটা তোমরা সবাই পারবা। সেটা হচ্ছে, মনে করে একই রকম দেখতে দুইটা ট্রাক বা দুইটা যানবাহনের কথা চিন্তা করো, যে কোনো যানবাহন দেখতে একই রকম। ওই যানবাহনে আমরা কিছু মালামাল নিলাম, যে মালামাল গুলো হচ্ছে যে তোমার খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে, মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেলেন, যেমন মনে করো ডিম। দুইটা ট্রাক নিলাম, দুইটা ট্রাকে আমরা অনেক অনেক পরিমাণের ডিম নিলাম, অনেক পরিমাণ বলতে দুইটাতে সমান মানের ডিম নিলাম। এখন একটা ট্রাক গিয়ে বৈদ্যুতিক খুঁটি, তো সবাই চেনো আশা করি, যেগুলো আমরা লোকাল ভাষায় খাম্বা বলি অনেক সময়। বৈদ্যুতিক খুঁটি, বৈদ্যুতিক খুঁটির সাথে গিয়ে ধাক্কা দিল ট্রাকটা। একটা ট্রাক দিল বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেলো, আর আরেকটা ট্রাক গিয়ে খড়ের গাদার সাথে ধাক্কা খেলো। খড়ের গাদা চেনো সবাই? জি ভাই। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে দুইটা ঘটনা, দুইটা ঘটনার ভিতরে কোন ঘটনাতে ডিমের ক্ষয়ক্ষতি বেশি হবে অথবা ট্রাকের ক্ষয়ক্ষতি বেশি হবে, তোমার অ্যান্সারটা কি হবে? বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি। ও একটা দ্বীপ একটা অ্যান্সার বলছে। বাকি সবাই তো আশা করি এটার সাথে একমত আছো যে বৈদ্যুতিক খুঁটি দিয়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। জি ভাইয়া, বৈদ্যুতিক খুঁটি হবে। এখন কথা হচ্ছে, ও কিভাবে বললো যে বৈদ্যুতিক খুঁটিতেই বেশি ক্ষয়ক্ষতি হবে, খড়ের গাদায় কেন হবে না? সেটা তো আমরা অবশ্য এমনিতে দেখলে বুঝতেছি, বাট মানে ফিজিক্স দিয়ে যদি আমরা ব্যাখ্যা দিই, তখন সেই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিব? কারো কি কোনো আইডিয়া আছে? কি দিয়ে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারবো যে না, খড়ের গাদায় আসলে এই ভেরিয়েবলটার কারণে বা এই চলকটার কারণে ক্ষয়ক্ষতিটা কম হয়েছে? ভাইয়া ভরের কারণে? না, সব সমান। ভর সমান, ডিমের সংখ্যা সমান, সবকিছু দেখতে সমান। এখন সেম দুইটা ট্রাক গিয়ে একটা বৈদ্যুতিক খুঁটির সাথে আর একটা খড়ের গাদার সাথে ধাক্কা খাইছে। কোন ভেরিয়েবল কারণে যে একজনের ক্ষয়ক্ষতি বেশি হলো আরেকজনের ক্ষয়ক্ষতি কম হইলো? বাধার প্রতিক্রিয়া বল বেশি। প্রতিক্রিয়া বল কি বেশি বলা যাবে? ক্রিয়া প্রতিক্রিয়া তো সমান হবে না মোটামুটি। বলের সাথে রিলেটেড, এটা তো ঠিক আছে, এটা তো সবাই বুঝতে পারছো আশা করি। এখন এই বলটা কার উপর ডিপেন্ডেন্ট? দেখো আমরা সবাই এই সূত্রটা জানি যে F ইকুয়াল টু ma, এটা আমরা সবাই জানি। এরপরে m রেখে দিলাম, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? v বাই t না?
যদিও উপরে আমরা ডেল ভি লিখি, মানে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে বলের বা বল সময়ের সাথে কিন্তু উল্টা সম্পর্ক। যেখানে বৈদ্যুতিক খুঁটির কথা তুমি চিন্তা করো, বৈদ্যুতিক খুঁটিতে যখন ট্রাকটা গিয়ে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার কারণে কিন্তু খুব কম সময়ের ভিতরে তাকে থেমে যেতে হচ্ছে, মানে সময়ের মানটা খুবই কম। কিন্তু যদি কার কথা বলো, পরের গাদার কথা বলো, সেখানে কিন্তু সে একটা সময় নেই তোমার বেগটা থামানোর জন্য, মানে তোমাকে ইনস্ট্যান্ট জায়গায় সে থামাই ফেলতে পারে। কথাটা কি বুঝছো কি বলছি আমি এখন? আমি আবার বলতেছি যে যখন বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খাচ্ছে ট্রাকটা, তখন কি হচ্ছে, সময়ের মান কম হচ্ছে, কম সময়ে তাকে থেমে যেতে হচ্ছে। কিন্তু যখন খড়ের গাদার কথা চিন্তা করো, তখন সময়টা তার সে কি নিচ্ছে, বেশি নিচ্ছে। এটা আরো একটা উদাহরণ দিই তোমাকে। ক্রিকেট খেলার দরকার নাই, আচ্ছা ক্রিকেট খেলা দিয়ে আগে বলি যে ফিল্ডার যখন ক্যাচ ধরে, যখন ক্যাচ গুলো অনেক উপরে ওঠে, অনেক উপরে, তখন ক্যাচ ধরার পর সে হাতটা কিন্তু একটু নিচের দিকে টান দেয়, মানে হাতটাকে স্থির রাখে না, রেখে একটু নিচের দিকে টান দেয় বলটা ধরার পরে। অথবা কিপারের কথা চিন্তা করো, কিপার দেখি যে আমরা বল ধরার পরে, বলটাকে ক্যাচ ধরার পরে হাতটাকে একটু এদিকে টান দিয়ে নিয়ে যায়, দেখছো না সবাই? হাতটাকে এদিকে টান দিয়ে নিয়ে আসে, পেস বোলিং এর সময় আর কি। দেখছো কেউ? জি জি ভাইয়া। স্যার দেখছি। হ্যাঁ, এটা কেন করে? জি ভাইয়া দেখছি। এই কাজটা তারা কেন করে, মানে কেন বলটা ধরার পরে হাতটাকে পেছনের দিকে নিয়ে আসে, অথবা কোনো ফিল্ডার ক্যাচ ধরার পরে কেন হাতটাকে একটু নিচের দিকে নামায়? ঘাত বল অনেক বলের বেশি থাকে, কমানোর জন্য। সেজন্য ঘাত বলের একটু সময় বাড়ানোর জন্য। হ্যাঁ, এই তো ভালো একটা কথা বলছো। এই সময়টা যেন সে বেশি করতে পারে, মানে বেশিক্ষণ সময় নিয়ে সে বস্তুটার বেগ হ্রাস করে। এই যে ট্রাকের মতো ঘটনা, তোমাকে আমি একটা জিনিস বা একটা বল আমি তোমার কাছে থ্রো করলাম, বা মনে করো উপরেই মারলাম, সেই বলটাকে তুমি কি করতেছো, ধরতেছো। এখন তুমি যদি হাতটাকে স্ট্রেট রাখো, মানে ওই খুঁটির মতো, বৈদ্যুতিক খুঁটির মতো কাজ করো, তাহলে বলটা তোমার এখানে এসে সাথে সাথে থামতে হবে। তো আমরা যে ক্ষেত্রে দেখি ফিল্ডারদের যদি হাতটা সেই স্ট্রেট রাখে, তাহলে বলটা তার হাতে ড্রপ খেয়ে আবার কি করতে পারে, পড়ে যেতে পারে। কেন? কারণ এখানে সময়ের মানটা তুমি কি ধরতেছো, অনেক কম ধরতেছো, যে কারণে সেটা কার ভিতরে চলে যাচ্ছে, বলের ঘাত ওই অংশটার ভিতরে চলে যাচ্ছে। মানে খুব কম সময়ের ভিতরে উচ্চমানের বল কার উপর কাজ করবে, তোমার হাতের উপরে কাজ করবে। কথা কি বোঝা যাচ্ছে? মানে উদাহরণগুলো কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। তো এই কারণে ফিল্ডার বলো কিপার বলো, সে কি করে, সে বলটাকে ধরার পর একটু নিচে নিয়ে যায়। নিচে কেন নিয়ে যাচ্ছে? এই যে বলটার ভিতরে এতক্ষণ ধরে একটা গতির জড়তা ছিল, সেই জড়তাটাকে বা গতিটাকে সে ধীরে ধীরে হ্রাস করতেছে। তার মানে তার গতিটাকে হ্রাস করার জন্য সে সময়টা বেশি নিচ্ছে। এই যে সময়টা বেশি নিচ্ছে, তুমি এবার এখানে চলে আসো। বলের মান যদি সময়ের মান যদি তুমি বেশি নাও, তাহলে বলের মানটা তোমার কাছে কি হবে, কমে যাবে। কারণ সময়ের সাথে বলের সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিপরীত সম্পর্ক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ওরা কি করে, সময়টা বৃদ্ধি করতে চায়। সময় যদি বৃদ্ধি করে, তাহলে বলের মানটা কি হবে, অটোমেটিক কমে যাবে। তার মানে হাতে ব্যথা লাগার সম্ভাবনাটা কি হবে, কম হবে। ক্লিয়ার কথা? অথবা আরো একটা উদাহরণ দিই, যেহেতু আসতেছে একটা একটা উদাহরণ দিই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, আমরা যদি উঁচু উঁচু স্থান থেকে কখনো নিচে লাফ দেই, লাফ দিয়ে কি আমরা পা গুলোকে সোজা রাখি, লাফ দিয়ে কিভাবে সোজা সোজা লাফ দাও তুমি, নাকি পা গুলোকে ব্যান্ড করো? ব্যান্ড করি। এই যে অল্প একটু লাফ দিয়ে আমরা পা গুলোকে একটু ব্যান্ড করি। এখন পা গুলোকে ব্যান্ড করলে, একটু চিন্তা করলে মনে হবে যে আমাদের কাছে স্প্রিং এর মতো, যে আমাদের পা গুলো আমরা যখন লাফ দেই, তখন সেটা অনেকটা স্প্রিং এর ন্যায় আচরণ করে। কেন? তুমি যদি এবার সোজা লাফ দাও, তাহলে দেখবে তোমার পায়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি যে লাফ দিয়ে হাঁটুটাকে বাঁকা করো, এই যে বাঁকা করতেছো, তুমি কিন্তু একটা সময় নিচ্ছ বেগটাকে কি করার জন্য, হ্রাস করার জন্য, বা বেগটাকে কমিয়ে ফেলার জন্য। কি বলছি, কথা কি বুঝে গেছে? জি স্যার। তার মানে এই যে আমি এতগুলো তোমাকে উদাহরণ দিলাম, সবগুলো উদাহরণের কিন্তু প্রেক্ষাপট একটাই। সেটা হচ্ছে, আমরা যে ধাক্কা দিব বা সংঘর্ষ করব, যে বল দিব, সবগুলোর সময়ের মান কার সাথে ডিপেন্ড করতেছে, বলের সাথে। আমরা সময়ের মান যদি কম দেই, তাহলে বল
আঘাত করবে বেশি মানের বলে, আর সময়ের মান যদি তুমি কম নাও তাহলে বলের মান কি হবে, আস্তে আস্তে কমে যাবে। আর আমরা কখনোই চাইবো না বেশি বলে কি করার জন্য, আঘাত করার জন্য। আমরা চাইবো সময়টা যেন কি করা যায়, কমিয়ে ফেলা যায়। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। তো এই ঘটনাগুলো হচ্ছে বলের ঘাত। তাহলে এবার দেখো এই বলের ঘাত থেকে কি কি আসতেছে, এবার একটু এখানে চলে আসি আমরা। এখানে এফ সমান কি ছিল, এম ডেল ভি ডিভাইডেড বাই টি। তাহলে টি কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে হবে এফ টি ইকুয়াল টু এম ডেল ভি। এম হচ্ছে ভর আর ডেল ভি আমরা কি বলি, বেগের পরিবর্তন। তাহলে ভর ইনটু বেগের পরিবর্তন, এটাকে কি আমরা ভর বেগের পরিবর্তন বলতে পারবো? জি ভাইয়া। ভাইয়া কথা বোঝা যাচ্ছে না। ভর ইনটু বেগের পরিবর্তন, এটা কি আমরা ভর বেগের পরিবর্তন বলতে পারবো? জি স্যার। তার মানে এখান থেকে একটা রিলেশন তুমি পেয়ে গেছো। দেখো প্রথমে বলছি বলের ঘাতকে প্রকাশ করা হয় কি দ্বারা, ক্যাপিটাল জে দ্বারা। জে ইকুয়াল টু হচ্ছে কি এফ ইনটু টি, যেখানে এফ হবে উচ্চমানের বল আর টি হবে স্বল্পমানের সময়। এরপরে আমরা একটা সূত্র সবাই জানি, এফ ইকুয়াল টু এম এ, আর এ সমান হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। এখানে সময়ের সাথে বলের রিলেশনের জন্য আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে দিছি, যে সময়ের মান যখন বৃদ্ধি পায় তখন বলের মান কি পেয়ে যায়, হ্রাস পেয়ে যায়। এরপরে সময়টাকে আমরা এই পাশে নিয়ে আসছি, আর আর গুণ করছি আর কি। আর আর গুণ করার কারণে এফ ইন্টু টি সমান দাঁড়াচ্ছে এম ডেল ভি। তাহলে ভর ইন্টু বেগের পরিবর্তন, যেটাকে আমরা লিখলাম ভর বেগের পরিবর্তন। তাহলে ভর বেগের পরিবর্তন সমান দাঁড়াচ্ছে এফ ইন্টু টি, আর এফ ইন্টু টি সমান আবার এখানে কি দাঁড়াচ্ছে, বলের ঘাত বা ঘাত বল দাঁড়াচ্ছে না। বলের ঘাতের একটা নাম আছে যেটাকে আমরা ঘাত বল বলে থাকি আর কি, ঘাত বল। যে ইকুয়াল টু এফ ইন্টু টি, তাহলে এফ ইন্টু টি ইন্টু ডেল পি। তাহলে টোটাল সূত্রটা আমাদের কি দাঁড়াচ্ছে একটু সবাই দেখো, যে মানে বলের ঘাত বা ঘাত বল, যে ইকুয়াল টু এফ ইন্টু টি, আবার সেটা সমান লেখা যাবে ডেল পি। এর মানে কি দাঁড়াইলো, যদি তোমার হাতে কখনো বল এবং সময় নাও থাকে কিন্তু কি থাকে, ভরবেগের পরিবর্তন থাকে, তাহলে তুমি সরাসরি বলতে পারবা যে ঘাত বল অথবা বলের ঘাত যে ইকুয়াল টু কি কোন বস্তুর ভরবেগের পরিবর্তন। এটাই হচ্ছে আমাদের বলের ঘাত বা ঘাত বলের সূত্র। এতক্ষণ ধরে যা বলছি এর ভিতরে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। স্যার বলের ঘাত আর ঘাত বলের মধ্যে কোনো পার্থক্য নাই? ওইরকম ভাবে কোনো পার্থক্য নাই। আমরা যে টর্ক এবং টাও পড়ছিলাম মনে আছে? জি স্যার। ওই ওরকম আর কি ব্যাপারটা, তাদের দুইজনের ভিতরে রিলেশনটা অনেকটা এইরকম, বলের ঘাত আর ওই ঘাত বলের ভিতরে ওইরকম কোনো ডিফারেন্স নাই যেটা আমি তোমাকে বলতে পারি আর কি। স্যার এটাকে ক্যালকুলাস পদ্ধতিতে কেমনে দেখানো যাবে, মানে কেন দেখানো যাবে এটাকে ক্যালকুলাস পদ্ধতিতে? এটাকে বইয়ে ক্যালকুলাস পদ্ধতিতে দেখাইছে, তবে ক্যালকুলাস তো তোমরা এখন কম বোঝো, যে কারণে আমি ক্যালকুলাসে যেতে নিষেধ করি আর কি। আমি সরাসরি এভাবে যাওয়ার জন্য সবসময় পরামর্শ দিব, কারণ যেহেতু তুমি সেই জিনিসটা এখনো আয়ত্ত হয় নাই। সেকেন্ড ইয়ারে যখন বা ম্যাথে যখন তোমাদের ক্যালকুলাস বলতে ইন্টিগ্রেশনটা যখন তোমার কি হবে, ক্লিয়ার হবে, তখন তুমি এই যোগজীকরণের সাহায্যে যে প্রতিপাদনগুলো দেওয়া আছে সেগুলো তুমি বুঝতে পারবা। তো আপাতত আমি সহজ করে পড়াচ্ছি, মানে একদম সিম্পল ভাবেটা, ইন্টিগ্রেশনে এখন যাচ্ছি না আর কি। কারণ ইন্টিগ্রেশন অনেকেরই ভালো লাগে না, মানে আমার নিজেরও ভালো লাগে না যদিও। ক্যালকুলাস তো একটু সবাই ওটা বুঝতে একটু টাইম নেই, যে কারণে ওইটা দেখাচ্ছি না এখন। এখন আপাতত এইভাবে মনে রাখবা যে বলে ঘাত বল অথবা বলের ঘাত যে ইকুয়াল টু বল ইনটু সময় ইকুয়াল টু কি ভরবেগের পরিবর্তন। আশা স্যার করি। একটা কোশ্চেন। হ্যাঁ বলো বলো। স্যার বই লিখেছে যে ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে ফল, এটা বুঝি নাই। আবার বলো কথাটা। ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে ফল, মানে ঘাত বলের কারণে বলের ঘাতটা হচ্ছে, এই লাইনটা বুঝি নাই। ঘাত বল মানে কি আঘাত করা, আর বলের ঘাত মানে কি বলের কারণে বস্তুর কিসের পরিবর্তন ঘটতেছে।
তুমি একটা বস্তু স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, পরিবর্তন। হ্যাঁ আমি বলে বুঝাই দিচ্ছি, দেখো একটা বস্তু স্থির অবস্থায় আছে, তুমি তো অবশ্যই তাকে বল প্রয়োগ করতে হবে, তাকে তার কি করার জন্য, তাকে গতিশীল করার জন্য। আর গতিশীল যখনই করবা তখনই তার কিসের পরিবর্তন হবে, তার বেগের পরিবর্তন হবে, অথবা তার ভিতরে আমরা ত্বরণ দেখতে পাবো। তাহলে এই যে কম সময়ের ভিতরে তুমি যদি তাকে কি করো, হিট করো, অথবা তুমি তাকে ফোর্স করো, তখন সেটাকে আমরা কি বলবো, ঘাত বল। ঘাত বল। এই ঘাত বল দেওয়ার কারণে তার ভিতরে কি ঘটছে, ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। তার মানে তুমি পরিবর্তন। তুমি বল দেওয়ার কারণে চোখে একটা ভিজুয়ালাইজড একটা রেজাল্ট দেখতে পাচ্ছ না, রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে তার ভরবেগের পরিবর্তন হয়ে গেছে। তো এই কারণে বলা হয় এটা হচ্ছে কারণ, এই কারণে এই রেজাল্টটা তুমি দেখতে পাচ্ছ, যেটাকে তুমি বলের ঘাত হিসেবে বলতে পারো, বাট এমনিতে দুইটা প্রায় সেম আর কি। জি স্যার, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই অংশ নিয়ে? না ভাইয়া। হ্যাঁ, তাহলে যদি কোয়েশ্চেন না থাকে আমি তোমাকে সিম্পল একটা প্রশ্ন দিয়ে এটার একটা ম্যাথ দেখাই দিচ্ছি। এই অংশটার ভিতরে একটা সিম্পল একটা লজিক বা একটা ম্যাথ দেখাচ্ছি। সেটা হচ্ছে, মনে করো এখানে একটা দেওয়াল আছে বা ভারী কোনো বস্তু আছে, এই পাশ থেকে আমরা একটা টেনিস বলকে থ্রো করলাম ওইদিকে। কত বেগে থ্রো করলাম বা কত বেগে দিলাম, মনে করো 5 ms ইনভার্স 1 বেগে, এবং বস্তুটা সমবেগে যাচ্ছে এবং সরল রেখা বরাবর যাচ্ছে। যাওয়ার পরে সে এই দেওয়ালটাতে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর বলটা তো আর ওই দিকে যাবে না, সে ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে ফিরে আসলো। কত বেগে বিপরীত দিকে ফিরে আসলো, বললাম একই বেগে সে বিপরীত দিকে ফিরে আসলো, অর্থাৎ 5 ms ইনভার্স 1 বেগেই সে বিপরীত দিকে ফিরে আসলো। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম বস্তুর ভর যদি 1 কেজি হয়, তাহলে প্রশ্নটা কি ছিল, এখানে 1 কেজি ভরের বস্তুটা এত বেগে যাবে, ধাক্কা খাওয়ার পর আবার একই বেগে ফিরে আসবে, এখানে ঘাত বলটা কত বা ঘাত বল আদৌ হয়েছে কিনা। তাহলে আমি অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের কাছে এমনি জিজ্ঞেস করি বা এমনি জিনিসটা বুঝাই দিই যে এখানে ঘাত বল হয়েছে কিনা, তুমি আগে আমাকে সেটা বলো। আমরা যখন ছোটবেলায় এই যে বাইরে যেতে পারতাম না, হাতে একটা বল আছে, বলকে আমরা দেওয়ালে মারতাম আবার ক্যাচ ধরতাম, আবার দেওয়ালে মারতাম আবার ক্যাচ ধরতাম, এই বলটাকে যে গিয়ে দেওয়ালে আঘাত করে আবার আমার কাছে ফিরে আসতেছে, এখানে কি সে অনেকক্ষণ সময় নিচ্ছে দেওয়ালে যখন আঘাতটা পাচ্ছে, নাকি সময়ের মান অনেক কম নিচ্ছে? ঘাত বল আছে। সময়ের মান অনেক কম। হ্যাঁ, তাহলে সময়ের মান যখন অনেক কম হবে, অর্থাৎ স্বল্প সময় হবে, তখন নিশ্চয়ই সেখানে ঘাত বলের ব্যাপারটা চলে আসবে। তার মানে এখানে বলের ঘাত অথবা ঘাত বল ব্যাপারটা কি আছে, তার মানে ঘাত বল আছে, কিন্তু কত? তোমরা অনেকেই বলতেছো যে 0 হবে। এখন 0 হবে কিনা সেটা আমরা এখান থেকে 10 হবে 10। আমরা এখান থেকে জানতে পারবো। দেখো, ঘাত বল নির্ণয়ের জন্য সূত্র আছে আমাদের হাতে দুইটা, একটা হচ্ছে বল ইনটু সময়, আর একটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। যেহেতু এখানে বলের কোনো কিছু আমাদের হাতে নাই এবং সময়ের কোনো কথাও আমাদেরকে বলে নাই, তাহলে আমাদেরকে যেতে হবে কার কাছে, ভরবেগের পরিবর্তনের কাছে। তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি, আগে একটা ভরবেগ ছিল, পরবর্তীতে আরেকটা ভরবেগ হয়েছে। এখন সবার মাথা থেকে এই জিনিসটা চলে গেছে যে কোনো বস্তু যখন ডান দিকে যায় তখন তার বেগকে যদি আমরা ধনাত্মক ধরি, সে যদি বিপরীত দিকে আসে বা উল্টো দিকে আসে তার বেগকে আমরা কি ধরতাম, নেগেটিভ ধরতাম না, যখন আমরা ভরবেগের সংরক্ষণশীল সূত্র ব্যবহার করছিলাম সংঘর্ষতে, মনে নাই কারো? জি স্যার। সবাই ভুলে গেছো এই ব্যাপারটা? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে এখানে আদি বেগটাকে তুমি মনে করো +5 ms ইনভার্স 1 ধরলা, আর যখন ধাক্কা খেয়ে আবার ফিরে আসতেছে তখন যেই বেগটা, সেটাকে তোমাকে কত ধরতে হবে তাহলে, -5 ms ইনভার্স 1। মাইনাস কেন ধরছি তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া, বিপরীতমুখী এই কারণে। হ্যাঁ, বিপরীতমুখী এই কারণে আমরা মাইনাস ধরছি, যেটা তোমাদের মাথা থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে ঘাত বল আমরা নির্ণয় করব, যার জন্য আমাকে ভরবেগের পরিবর্তন লাগবে। আর ভরবেগের পরিবর্তন মানে আগে ভরবেগ বিয়োগ পরের ভরবেগ। তাহলে আগে ভরবেগ ছিল mu, পরে ভরবেগ হচ্ছে mv। তাহলে m যদি কমন নাও তাহলে কি আসবে, u মাইনাস v। তাহলে ইউর মান হচ্ছে, m এর মান হচ্ছে 1, ইউর মান হচ্ছে 5 মাইনাস, আর ওটা হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10। তাহলে কত হলো? ঘাত বল আছে নাকি নাই? জি ভাইয়া আছে।
আশা করি বুঝতে পারছো। এখনো কি কারো কোনো সমস্যা আছে এই ব্যাপারে? না। যদি সমস্যা থেকে থাকে তারপর আমাকে বলো, দরকার হলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাকে। আশা করি নাই। তাহলে ঘাত বলের একক কি হবে এখানে দেখো একটু। ঘাত বল সমান ছিল বল ইনটু সময়। বলের একক হচ্ছে নিউটন, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে তুমি চাইলে নিউটন সেকেন্ড ব্যবহার করতে পারো, অথবা ভরবেগের পরিবর্তন অর্থাৎ ভরবেগের এককটাও তুমি চাইলে ব্যবহার করতে পারো। ভরবেগের একক আশা করি সবাই জানো, ভর ইনটু বেগের একক কেজি এমএস ইনভার্স ওয়ান। চাইলে সেটাও তুমি ব্যবহার করতে পারো, যেটাই দিবা সেটাই সঠিক। এখন এখানে কিন্তু একটা এমসিকিউ হয়ে যেতে পারে। তোমরা কিছু এমসিকিউ করো সবসময় যে 1 2 তারপরে 2 3 সবগুলো, এরকম কিছু এমসিকিউ আছে না তোমাদের? রোমান সংখ্যা। ওই এমসিকিউ গুলোতে এই ধরনের এমসিকিউ চাইলে দিতে পারে একক নিয়ে, যে ঘাত বলের একক নিচের কোনটি। তো নিউটন সেকেন্ডও হতে পারবে, আবার ওই যে ভরবেগের একক যেটাকে আমরা কি বলছি ভরবেগের একক হচ্ছে কেজি এমএস ইনভার্স 1। তাহলে দুইটাই কিন্তু ঘাত বলের একক হতে পারে। এরকম কিছু কোশ্চেন আছে আর কি, এগুলো একটু খেয়াল রাখবা। আশা করি সবাই বুঝতে পারছো। কারো কোনো সমস্যা হয়েছে একটু পর্যন্ত? একটা প্রশ্ন আছে। হ্যাঁ একটা কোয়েশ্চেন আছে। বলো বলো। ভাইয়া ভরবেগ বলছেন না ভাই, ওইটা ভাই নিউটন এমএস ইনভার্স 1 হবে না? একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো, শুনতে ভাই, পাচ্ছি না। ভাই নিউটন এমএস মানে নিউটন এমএস ইনভার্স 1 হবে না ভরবেগের একক? না না, ভরবেগ মানে কি? ভর ইনটু বেগ না? তাহলে ভর হচ্ছে কেজি, বেগ হচ্ছে এমএস ইনভার্স 1। তাহলে কেজি এমএস ইনভার্স 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভাই বুঝছি। আর কেউ? হ্যাঁ বলো। কোয়েশ্চেন আছে। বলো, আমরা বলো। প্রথমে বেগটাকে পজিটিভ, তারপর পরের বেগটাকে নেগেটিভ ধরলাম না? এটা তো ঠিক আছে, কিন্তু অ্যানসারটা পজিটিভে কেন আসলো, নেগেটিভে কেন আসলো না থিওরি অনুযায়ী? অ্যানসার নেগেটিভে কেন আসবে? কারণ আমরা তো এদিকেরটাকে পজিটিভ ধরছি, তাহলে এটা পজিটিভ পজিটিভ, এখানে নেগেটিভ নেগেটিভ মিলে আবার পজিটিভ হয়ে গেছে। নেগেটিভে আসে না, ঘাত বল কখনো নেগেটিভে আসে না। কারণ কারণ তুমি দেখো, তুমি এটা থেকে ভাবতেছো যে নেগেটিভ আসবে কিনা, কিন্তু বল আর সময়ের গুণফল কি কখনো নেগেটিভ হতে পারে? না। তাহলে যে মানি এফ ইন্টু টি এর যা আসবে, ডেল পি এর মানও সেম আসতে হবে। আর ভরবেগের পরিবর্তন কখনো নেগেটিভ হয় না, বল ইন্টু সময়ের গুণফলও কখনো নেগেটিভ হয় না। তাইলে জে এর মান কখনোই নেগেটিভ হবে না।